আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে। শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম। 24-এর 4 আগস্ট এক থানায় 15 জন পুলিশ হত্যার পর কি হয়েছিল, এবার দেখবেন বিস্তারিত। সিরাজগঞ্জে এনায়েতপুর থানায় 2024 সালের 4 আগস্টের হামলার দিনের ভয়াবহতা এভাবেই বর্ণনা করেছিলেন বেঁচে যাওয়া পুলিশ আব্দুল মালেক। সেদিনের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে আব্দুল মালেক বলেন, তিনি পরিবারের কাছ থেকে শেষ বিদায় নিয়েছিলেন। আব্দুল মালেক প্রাণে রক্ষা পেলেও এনায়েতপুর 4 আগস্টের হামলায় থানার অফিসার ইনচার্জ সহ 15 জন পুলিশ সদস্য নিহত হন। এরই মধ্যে ঘটনার দিন থানার আশেপাশে 13 জন পুলিশের মরদেহ উদ্ধার করা হয়। 2 জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত একজনকে থানার পাশে বাজারে একটি গাছে ঝুলিয়ে রাখা হয়েছিল। এনায়েতপুর থানায় হামলা অগ্নিসংযোগের পর পুলিশ সদস্যদের অনেকে প্রাণ রক্ষায় থানার পেছনের দিক থেকে পালিয়ে বিভিন্ন বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। সেখানে বাড়ি বাড়ি গিয়ে খুঁজে বের করে পুলিশ সদস্যদের পিটিয়ে মারা হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। থানার পেছনের বাড়ির একজন সদস্য জানান, তারা ভয়ে দরজা বন্ধ করে লুকিয়েছিলেন। ওই বাড়ির ভেতর বাথরুমে লুকিয়ে থাকা পুলিশ সদস্যদের বের করে পিটিয়ে মারার পর এক পর্যায়ে ওই বাড়ির সামনে বেশ কয়েকজন পুলিশ সদস্যের মরদেহ জড়ো করা হয়েছিল। সেদিন এনায়েতপুর থানায় বহু অস্ত্র গুলি লুট হয়ে যায়। থানার তথ্য অনুযায়ী 18টি রাইফেল, পিস্তল, শটগানের মধ্যে এখনও 6টি অস্ত্র এবং অধিকাংশ গুলি উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ ও স্থানীয়দের বক্তব্য অনুযায়ী এনায়েতপুরে সেদিন সকালের দিকে 5-6 হাজার আন্দোলনকারী মিছিল নিয়ে থানায় এসেছিল। প্রথম দফায় পুলিশের অনুরোধে আন্দোলনকারীরা ফিরে যায়। পরে 12:30-1টার দিকে আবারও হাজারো মানুষ জড়ো হয়ে থানায় হামলা করে। এক পর্যায়ে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়েছিল। সেদিন গুলিবিদ্ধ হয়ে সরকার বিরোধী আন্দোলনে অংশ নেওয়া 3 জন নিহত হয়েছিলেন। জুলাই আন্দোলনের সময় ওই থানা এলাকায় কোনো প্রাণঘাতী গুলি হয়নি বলেও দাবি করেন মিস্টার মালেক। ঘটনার দিন এক পর্যায়ে টিয়ার সেল ও রাবার বুলেট ব্যবহার করা হয়। যখন ভিতরে ঢুকে থানায় আক্রমণ করে তখন কিন্তু আমরা আর কন্ট্রোল করতে পারি নাই। আমাদের ইচ্ছা ছিল না কাউকে গুলি করে মারব। লাস্টে তো আমরা নিজেরাই শেষ হয়ে গেলাম। আমাদের যদি ইচ্ছা থাকতো তাহলে আমরা তো থানার বাউন্ডারিতে ঢোকার আগেই 10-15টা ফেলাই দিতে পারতাম। আব্দুল মালেক বলেন, সেদিন থানার পানির ট্যাঙ্কির নিচে ওসি তদন্ত সহ 4 জন লুকিয়েছিলেন। পরে সন্ধ্যার দিকে সেনাবাহিনীর সদস্যরা এসে সেখান থেকে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। 4 তারিখের ঘটনার পর পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে এনায়েতপুর থেকে সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে 6 আগস্ট তাদেরকে লাশবাহী গাড়িতে কাপনের কাপড়ে মুড়ে নিতে হয়েছিল। সিরাজগঞ্জ জেলা পুলিশের তথ্য অনুযায়ী হত্যা মামলায় তদন্ত চলমান রয়েছে বলেও জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান। তিনি জানান, এনায়েতপুর হত্যাকাণ্ডের 4টি মামলা হয়েছিল। 1টি হত্যা মামলায় বাকি 3টি আন্দোলনকারী 3 জন। পুলিশ হত্যা মামলায় 9 জনকে এই পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সবাই ক্ষমতাচ্যুত এবং বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতা কর্মী কিনা এই প্রশ্নে অতিরিক্ত পুলিশ সুপার দাবি করেন, মামলা তদন্তের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় দেখা হয় না।
এদিকে এনায়েতপুরে পুলিশ হত্যার যে মামলাটি হয়েছে সেই মামলার বাদী হিসাবে স্বাক্ষর আছে এসআই আব্দুল মালেকের। মামলার বিষয়ে তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন, রাষ্ট্র যেভাবে দেখে সেটাই, আমার আর কি বলার আছে। আমি বলেছিলাম আমার শারীরিক অবস্থা ভালো না, কোথায় স্বাক্ষর করতে হবে বলেন। মানসিকভাবে মর্মাহত ছিলাম, এজাহার ওনারা লিখেছিল। আমি বলেছিলাম স্যার আমার কি করা লাগবে বলেন, আমি স্বাক্ষরটা করেছিলাম। ওই সময় বিভাগীয় পুলিশের দায়িত্বশীল পদে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেছেন, পুলিশের নাজুক পরিস্থিতি এবং চাপের মুখে মামলাটি রুজু করতে হয়েছিল। ওই সিচুয়েশনে চাপ সৃষ্টি করে মামলা রেকর্ড করা হয়। পুলিশ বাদী হয়ে মামলা হয়। স্থানীয় পুলিশ আমাকে বলেছিল মামলা রেকর্ড করতে বাধ্য হয়েছি স্যার, ভুল ত্রুটি ক্ষমা করে দিয়েন বলেন তিনি। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা, জনতার সময় টিভি। আল্লাহ হাফেজ।